অর্থনীতিকে উপেক্ষা করে মাইকেল মধুসূদন দত্ত বিদেশি সাহিত্যর জন্য অন্য দেশে পাড়ি জমান। ঠিক আছে, ওইখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পেরে নিজের দেশে এসে আবার নিজের সাহিত্য চর্চায় করেন। তাহলে উনি মূলত নিজের দেশের সাহিত্যকে যে উপেক্ষা করে অন্য দেশে যে সাহিত্যকে প্রাধান্য দিছিল সেটাকে কিন্তু বঙ্গভাষায় খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে। মানে বঙ্গভাষা মানে কি? বঙ্গবাণী কি? বাংলা ভাষা, বা এর পূর্ব নাম ছিল কিন্তু মাতৃভাষা। ঠিক আছে, এখন মাইকেল ওইটা যদি আসে, যেভাবে আসে পুরোই প্রায় এই কথাগুলো লেখবা। বুঝতে পারছো? কবি নিজের সাহিত্যকে উপেক্ষা করে অন্য দেশে গেছিল, পরে সেখানে নিজেকে প্রতিষ্ঠিত করতে না পেরে একদিন স্বপ্নে দেখে তার ভাগ্য দেবী এসে বা ফুললক্ষ্মী দেবী এসে বলে দিয়েছিল যে নিজের দেশে যে ওইখানে যে সাহিত্য রচনা করতে, ফলে সে নিজের দেশে এসে নিজের সাহিত্যের প্রতি মনোবিষণ দেন এবং সে জীবনে বিখ্যাত হয়েছে। এটা কিন্তু মূল কিউ প্রশ্ন হবে যে মূলভাব ফুটিয়ে তোলো, বা বলতে পারে যে মাতৃভাষার উপরি মুক্তপূর্ণ চালে এই কথাটার মানে কি, তখন এই ব্যাখ্যা দিতে হবে, এগুলো দিয়ে লাগবে। ঠিক আছে, আর অতি সংক্ষিপ্ত কয়টা গল্প বা কবিতা? ঠিক আছে, গল্প তোমাদের যদি তিনটা হবে, দুইটা বলছে তাহলে দুইটা আমি বলি। ঠিক আছে, তাহলে বঙ্গভাষার মূল কি বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে কি পারছো? এই কথাগুলোকে পরীক্ষা হলে লেখা যাবে। দেখো, সোনারতরী কবিতার এটা একটা কি জানো? কল্প কাহিনী বা কাল্পনিক কবিতা। ঠিক আছে, এটাকে দেখো কৃষির সাথে তুলনা করছে এক মাঝি না এক কৃষক, তার নদীর পাড়ে কি করছিল? কিছু ফসল রোপণ করছিল, এবং একবার কি হয়েছে যে বিরাট বর্ষাকালে, বর্ষায় তার ধানগুলো বেসে যাওয়ার ভয়, এবং একই সাথে বর্ষাকালে নদীর পাড়ে হওয়া নদীর ভাঙ্গনের কারণে তার ফসল ফলাতে নদীতে চলে যাওয়ার সময় সে দেখলো যে দূর থেকে একজন মাঝি নৌকা নিয়ে আসতেছে। তারা নৌকায় সোনার ধানগুলো উঠিয়ে দিয়েছিল এবং নিজে সেখানে ঠাঁই পায় না। এটা মূলত একটি বৃহৎ ঘটনাকে ফুটিয়ে তুলছে। দেখো, আমরা জীবনে যা কিছু অর্জন করি না কেন, সেই কিন্তু আমাদের কোনো কিছু স্থায়ী থাকে না। স্থায়ী থাকে, দেখো ওই যে মাঝি হচ্ছে মহাকালের প্রতীক বা সময়। ওই মাঝির মতো আমাদের জীবনের সময়গুলো এক সময় এসে আমাদের সমস্ত কিছু নিয়ে চলে যাবে। সময় আমাদেরকে বার্ধক্যে পরিণত করবে, সময় আমাদের জীবনকে একসময় কি বিলীন করে দিবে, তাই না? তখন তুমি মরে যাওয়ার পরে কি কিছুই কি নিয়ে যাইতে পারবা? কিছু নিয়ে যাইতে পারবা না। ওই মাঝির মতো কি করবে? ওই যে মাঝিকে কৃষক কি নদীর পাড়ে একলা বসেছিল না, সে দেখে তার সোনার ধানগুলো কি নিয়ে যাচ্ছে না, হ্যাঁ, ওই মাঝি নিয়ে যাচ্ছে না। একটা মহাকালের কবিতা বোঝানোর জন্য এটাকে বিশদভাবে আলোচনা করা হয়েছে। জনসংখ্যা তো বঙ্গ সময়ের পরিবর্তনের সাথে সাথে সবকিছু কি হয়ে যাবে? বিলীন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই কবিতাটা একবার পড়বো। এটা খুব সুন্দরভাবে কি র্যাপ সং এর মতো করে কিন্তু পড়তে হয়। এভাবে গগনে গর্জনে সুন্দর করে পড়লে বুঝতে পারবো। এবার প্রশ্ন আছে, যদি কবিতাটা কি যে সাম্য মানে কি? সমবাদী মানে কি? কথা সমানের কথা। ঠিক আছে, সাম্যবাদী কবিতায় দেখো ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে যে কোনো ভেদাভেদ নাই, মানুষের অসাম্প্রদায়িকতা, যে মানুষের শোনো, সাম্যবাদী কথার মূল কথা কি? আমাদের ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা কি সবাই সমান। মানুষের মাঝে ধর্ম কি কোনো ভেদাভেদ করতে পারে বলো? একটা মুসলিম এবং একজন হিন্দু, তাদের দেখো যদি দুইটা কঙ্কাল এক জায়গায় ধরে আনি, তুমি বুঝতে পারবা কোনটা হিন্দু কোনটা মুসলিম? কোনোভাবে বোঝা সম্ভব? যদি কিছু বাহ্যিক পরিবর্তন, যেমন মুসলিমরা মুখে দাঁড়িয়ে রাখে, মাথায় টুপি দেয়, বা হিন্দুরা এখানে কি করে তিলক দিয়ে দেয়, এটা দেখে ছাড়া কিন্তু অন্য কোনো ভাবে এই বিশিষ্ট গুণ মানে এই পন্থা অবলম্বন করলে মানুষকে বোঝা যায় মুসলিম। ঠিক আছে, আর তাছাড়া কিন্তু বোঝা যায় না। যেমন ভারতে হিন্দু একটা শিখ সম্প্রদায় আছে, এটা দেখলে মনে হয় মুসলিমদের মতো দাঁড়ি, এটা দেখলে, হ্যাঁ, তাই এটা দেখলে মুসলিম হবে। দেখো, মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের মাঝে কোনো ভেদাভেদ নাই। ঠিক আছে, ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করা উচিত না। 1937 সালে অসামরিক যে দাঙ্গাটা হয়েছিল, তারই প্রেক্ষাপটে কিন্তু
কবি কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কবিতাটা লিখছিল, যে এখানে বলছিল যে কেন মানুষ এই নিয়ে তর্কাতর্কি করে, মানুষ কেন ভুলে যায় এই ভেদাভেদ, ঠিক আছে, কেন এই ভেদাভেদ মানুষ ভুলে যায়, বুঝতে পারছো? এখন মনে করো সে সময় অনেক মানুষ মারা গেছিল, যে হিন্দু এবং মুসলিমদের মাঝে যে দাঙ্গা হয়েছিল তাতে প্রায় 2-3 লক্ষ মানুষ মারা গেছিল। মুসলিম হিন্দুদের পাইলে মেরে ফেলতো, ঠিক আছে। এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো হয়েছিল সে সময়, তারই প্রেক্ষাপটে সাম্যবাদী, পুরো সাম্যবাদীর মূল কথা আছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, আর সবার একই কথা আছে, মনুষ্যত্বের উপর কোনো ধর্ম নাই, বুঝতে পারছো? এর মূল কি বুঝতে পারছো? হ্যাঁ, এবার কবিতা হচ্ছে অপরিচিতা। অপরিচিতা গল্প তো খুব সুন্দর করে জানো। এখান থেকে মূলত একটা কবিতা গল্প তোমাদের বইতে অ্যাড করা হয়েছে, তার কিন্তু সারমর্ম, তার মূল কথাগুলো কি তোমাদের বোঝাতে চাইছে তার উপর ভিত্তি করে। অপরিচিতা গল্পের প্রথম কথা আছে যৌতুক প্রথার বিরুদ্ধে, ঠিক আছে। ওইখানে কি যৌতুক চাইছিল না, আর এখানে যে খ্রিস্ট বা বলিষ্ঠ মানের অধিকারী ছিল দুইটা চরিত্র, এক শম্ভুনাথ বাবু, যে কিন্তু তার মেয়ের অপমান কিন্তু মানতে পারে নাই। দুই ছিল কি ওই কল্যাণী, যে বাবার অপমানকে মানতে পারি নাই, কি করছিল, সে জীবনে ব্রত পালন করছিল, জীবনের বিয়ে শাদী করবে না, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে আরো একটা জিনিসের অনুপমের ভিতরে যে চরিত্র ফুটে উঠছে সেটা কি জানো? পরনির্ভরশীলতা। সে নিজের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, তার সবকিছুতে তার সিদ্ধান্ত মামা, বুঝতে পারছো? এই যে নিজের সিদ্ধান্তহীনতার কারণে তাই কিন্তু শম্ভুনাথ বাবু তাকে জিজ্ঞেস করছিল যে যখন ওই যে শেখরারা স্বর্ণ পরীক্ষা করার জন্য গেছিল, তখন শম্ভুনাথ বাবু বলছিল যে তোমার এই বিষয়ে কি মতামত, তখন সে মাথা মানে নিচে করে বলছিল তার কোনো মতামত ওরকম নাই, মানে মামার বিরুদ্ধে কথা বলা তার কোনো মতামত নাই, বুঝতে পারছো? এখন এই অপরিচিতা গল্প যদি আসে অতি সংক্ষিপ্ত দেয় বইয়ের লাইন উঠে, যেমন স্বর্ণ পরীক্ষা করার জন্য কাকে নিয়ে আসছে, তারপরে কল্যাণ যে বাবার নাম ছিল, তিনি পেশায় কি ছিল, বাবার পেশায় কি ছিল, ওকালতি করতো, তাহলে কি আইনজীবী, ঠিক আছে, মানে তার বাবা একজন উকিল ছিল, ওকালতি করতো মানে উকিল না, না অনুপমের মামা উকিল, বাবা মারা গেছিল, ঠিক আছে। গল্পটি যখন লিখছিল তখন অনুপমের বয়স 27 বছর, ঘটনাটি যখন ঘটছিল তখন তার বয়স ছিল 23 বছর, বুঝছো? তাহলে এখানে এই কবিতা এই গল্পের মূল অংশটুকু কি বুঝতে পারছো? আচ্ছা, এরপরে আছে তোমাদের 21-এর গল্প, তা আছে 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 21-এর গল্প, সব আছে 21-এর গল্প, 21-এর গল্প নাই, আছে আছে। আমি সহজে বলি 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে কি তৎকালীন পূর্ব পাকিস্তান যে আরে এদেশে মানে ভাষার জন্য যে চাপটা দিয়েছিল তারই প্রেক্ষাপটে আন্দোলন হয়েছিল। কবি মানে লেখক জহির রায়হান এই গল্পটাকে খুব সুন্দরভাবে একটা ঘটনার ভিতরে প্রকাশিত করেন। সেখানে গল্পের মেন চরিত্র ছিল কে? একদম হুঁশিয়ার চোখ ব্যাপার, তোমরা গল্প লেখা না কেন লেখবা? যে তুমি যেও না, কিন্তু সবকিছু উপেক্ষা করে তারা মিছিলে গেছিল, সব প্লাকার্ডে লেখা ছিল কি রাষ্ট্রভাষা বাংলা চাই। সেই সময় পাকিস্তান আমাদের বাইরে গিয়ে 134 টাকাকে জারি করছিল এবং সেই 134 টাকা ভঙ্গের কারণে সেই গুলি একটা এসে কোথায় লাগছিল? তপুর একবার কপাল বরাবর, তাই না? আচ্ছা, এখন তপুর লাশটা কিন্তু পাকিস্তানের হানাদার বাহিনী নিয়ে গেছিল। তার এই সময় কি তপুর মরে যাওয়ার পরে তপুর ওয়াইফ কিন্তু আরেক জায়গায় চলে গেছিল, বিয়ে করছিল, এটা তোমরা জানো। তার মানে মরে গেলে কোনো দাম থাকলো না, ঠিক আছে? আচ্ছা, এবার পরের 3-4 বছর পরের ঘটনা, ওই মেসে একটা নতুন স্টুডেন্ট আসছিল, সে একটি পড়াশোনার জন্য কঙ্কাল নিয়ে আসছিল। এখন তপুর কিন্তু একটা বৈশিষ্ট্য ছিল, তার বাম পায়ের তার একটা হাড্ডি ছোট ছিল, তাই না? তখন সেই কঙ্কালে সেই স্টুডেন্ট বলে কি, ভাইয়া আমার কঙ্কালের মাথায় একটা ফুটো কেন, ছিদ্র কেন? তখন তারা এসে দেখে যে কঙ্কালে শুধু মাথায় একটা ছিদ্র না, বাম পায়ের একটা হাড়ও ছোট। তখন বুঝতে পারছে এই সে আমাদের বন্ধু তবু ফিরে এসেছে কি রূপে, বুঝছো? আচ্ছা, এরপরে আর কি আছে? নাটকটা একদমই ওই যে সাম্যবাদী গল্পের একেবারে হুবহু কপি।
বুঝতে পারছো? এখানে একটা নাটক কবি কি লেখক মনির চৌধুরী ফুটিয়ে তুলছে, ঠিক আছে? এখানে দেখবা ওই যে সাম্যবাদী যে ঘটনাকে কেন্দ্র করে এই সাম্যবাদী কবিতাটি কবি কাজী নজরুল ইসলাম লিখছিল, একই ঘটনাকে কেন্দ্র করে মনির চৌধুরী এই নাটকটি লিখছিল, তাই না? এটা পড়ে নিবা ভাইয়া, এটা পড়ে নিবা, এটা সুন্দর করে না পড়লে এর ভিতর থেকে অনেক কোশ্চেন আসে। একই অংশ, এটাও আমাদের ক্লাসে একজনে আদর নাটক নাটক খাও, তুমি জুলাই খাও। একটা ছেলে আব্বা আচ্ছা ঠিক আছে, বিয়ে শাদী না করে আব্বা আম্মা হয়ে গেছে, এটাও তো একটা অনেক ব্যাপার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এবার শোনো, অতি সংক্ষিপ্ত আর সংক্ষিপ্ত কয়টা করে শোনো এবার আমি বলি, আমার কথা শোনো। যেগুলো বইয়ের বোর্ড কোশ্চেন আছে, বোর্ডে আইছে, সেইগুলো শুধু পড়বা, এর বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে? তাহলে না বাদে না বাধা কিছু নেই। কোয়েশ্চেন একটু কিরকম আসবে একটু বলবেন? শোনো আমি বলি, বাদাবাদীদের জীবনে লেখাপড়া হয় না ভাইয়া। তুমি একটা গল্প ভালো করে পড়লে সেই গল্পের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবা। শুধু সংক্ষেপে এই কোশ্চেন পড়বো, আমি বইয়ের ভিতর পড়বো না, কলস ছাড়া পানি আনার মতো সমান হয়ে যাবে কিন্তু, ঠিক আছে? ঠিক আছে, তুমি মনে করো, আসসালামু আলাইকুম। দাঁড়াও, এরপরে আর কোনো কিছু না।